মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তো আমি এগুলো আগে কিছু জানতাম না, বুঝতাম না, শুধু এই মেডিকেল টার্মগুলো শুনতাম স্যারের কাছে। তো এগুলো স্টাডি শুরু করলাম আস্তে আস্তে। তো দেখলাম যে আমার মতো এরকম ডাক্তার অনেকেই আছে, যে আমরা তো আসলে এগুলো জানি না, বুঝি না। কি জানো তো দরকার ডাক্তার হিসাবে, এই অজ্ঞতা মূর্খতা নিয়ে আর কতদিন চলবো, এই কূপমণ্ডকতা নিয়ে আর কতদিন চলবো। তো আমি বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের লেখা এই দ্বিতীয় পর্বে সংযোজন করে দিয়েছি। এটাকে কেউ আবার ভিন্ন আঙ্গিকে নেবেন না, কারণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দরকার আছে আধুনিক বিজ্ঞান কি বলে এই সমস্যাগুলো সম্পর্কে আমাদের জানাটা খুব জরুরি। তো আমি এইগুলো একটা বইয়ের মধ্যে দিয়েছি, যাতে বহু বই ঘাটাঘাটি করার সুযোগ আমরা করার সুযোগও পাই না, অধিকাংশেরই সেই সময় হয় না, ইচ্ছাও হয় না। কিন্তু একটা জায়গায় যদি পেয়ে যাই, চট করে আমি দেখে নিলাম হিমোফিলিয়া বলতে কি বুঝি। স্যারের কাছে তো আমরা প্রায় শুনি, থ্যালাসেমিয়া বলতে আমি কি বুঝি, হান্টিংটন কোরিয়া বলতে কি বুঝি, অথবা পার্কিনসন্স বলতে কি বুঝি। এগুলো আমরা দেখলাম বিভিন্ন বিশেষজ্ঞ লেখা আছে। স্যার আরো কিছু কথা বলেন, বিয়ের আগে ব্লাড টেস্ট করতে হবে। কেন করতে হবে? এই যে আমাদের 6 সাইকেলে মিলে যায় ব্লাড টেস্টের মাধ্যমে, আমার মধ্যে কি কি রোগ আছে, বিয়ের পরেও সন্তান হয় নাই, এখন যে সমস্ত দম্পতির সন্তান হয় না, টেস্ট করে নেবেন। অথবা গর্ভবতী অবস্থায় আছেন, এখনো তাদের ট্রিটমেন্ট আছে, মায়েরও ট্রিটমেন্ট চলবে, সন্তানেরও ট্রিটমেন্ট চলবে, যাতে অনেক জটিলতা এড়ানো যায়, সন্তানেরও জটিলতা এড়ানো যাবে বা মায়েরও অনেক জটিলতা এড়ানো যাবে। এই সিস্টেমগুলো আমরা তো শিখেছি স্যারের কাছ থেকে, এবং আমরা পেয়েছি এরকম বহুত ডাক্তারের ওয়াইফ পেয়েছি, ডাক্তারের মেয়ে পেয়েছি, বড় বড় রোগী পেয়েছি, সন্তান গর্ভবতী অবস্থায় ট্রিটমেন্ট করে সুস্থ সন্তান প্রসব করেছে এবং তাদের কোনো অসুবিধা হয় নাই। এমনকি অনেকের সিজারিয়ান সেকশন করা লাগে নাই, নর্মাল ডেলিভারি হয়েছে, যাদের সন্তান হতো কিন্তু হয়ে যেত, মিসক্যারেজ হয়ে যেত, অবশ্য হয়ে যেত। এখন সেটা হচ্ছে না এই ট্রিটমেন্টের আওতায় এসে। এটা তো একটা বিশাল পাওনা আমাদের জন্য। আমরা মূল যিনি আলোচক ডাক্তার শ্যামল কুমার দাস স্যারের লেকচার শুনবো। আমাদের এখানে প্রত্যেকেরই কম বেশি সাফল্য আছে, আমি জানি, আমাকে বিভিন্ন ডাক্তারের শেয়ার করে। তো আপনাদের মুখপাত্র হিসেবে দু একটা কথা বলে দিলাম। আমাদের রঞ্জিত স্যার বলেছেন কিছু কথা, এই সাফল্য কিন্তু আমার একার না। এটা এক সময় স্যার নিজে বলতেন, আমরা কিন্তু স্যারের কথা শুনতাম। এটা এখন স্যারের একার কথা না, এটা আমাদের সকলের কথা। সবাই এই পদ্ধতিতে চিকিৎসা করে সাফল্য পাচ্ছি, প্রশান্তিও পাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করি। অসংখ্য ধন্যবাদ ডক্টর কালাম সাহেবকে, কামাল সাহেবকে। সবার প্রথম মঞ্চভূমিষ্ঠ আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। তারপর যাদের উপস্থিতি ছাড়া এই মহান অনুষ্ঠান আজকের এই সাফল্য পেত না, যদি কখনো নেমে তো যাবেই, বলে দিই, সাফল্য পেত না, তাদেরকে আমার সশ্রদ্ধ অভিনন্দন। স্যার ডক্টর কামাল সাহেব যথার্থই বলেছেন যে আমার দাদা রঞ্জিত বাবুও বলেছেন অনেক গুরুত্বপূর্ণ কথা, যা আমার কাছে ইন্সপিরেশন জাগাবে আগামীতে চলতে। তো এই 9তম সেমিনারে আমি কোথায় পৌঁছেছি, সেই আমাকে একটা ম্যাগাজিন দিতে আসলাম, 9তম সেমিনারে কোথায় পৌঁছেছি, আলোচনা কোন জায়গায় পৌঁছে গেছে, আলোচনা চলার পথ, গবেষণা একটা সম্পৃক্ততার জায়গায় পৌঁছে গেছে। সামনে সকালবেলা বলেছিল, এবং না 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 2017 সাল একই রকম করে দিয়েছে অলমোস্ট। তো এমন জায়গায় আমি পৌঁছতে পেরেছি বলে আমার বিশ্বাস, যার জন্য আমি আমার এই রিসার্চ পেপারের উপর পেটেন্ট নিয়ে নিয়েছি এবং এটা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি
পৃথিবীর থেরাপিউটিক সায়েন্টিস্টরা যেন এই সম্পর্কে অবহিত হতে পারে। কারণ থেরাপিউটিক সায়েন্সের ইতিহাসে এই ঘটনা আমার আগে ঘটেনি, যে আমি আমার পেপারসে লিখেছি, যেটা এখানে আছে, বাংলায় আছে, কিন্তু বাংলাটায় আমি সরগর নই বলে আমি ইংলিশটাতে আমি যথেষ্ট এনে দিয়েছি, যথেষ্ট কি বলবো পরিপূর্ণ তথ্য আমি এনে দিয়েছি। বাংলায় আছে প্রতিবন্ধকতা থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই। এটা অ্যাকচুয়ালি পিআরএস, পোস্ট ট্রমাটিক সিনড্রোম, যেটা হাইড্রোফোবিনাম দিয়ে লেখা হয়েছে। এখানে যথেষ্ট ইনফরমেশন নেই, যথেষ্ট ইনফরমেশন আছে। স্পেশাল চাইল্ড নো মোর, ইজ দেয়ার এনি ওয়ে? আমি এই জায়গায় পৌঁছেছি, পৃথিবী থেরাপিউটিক সায়েন্টিস্টরা যদি আমার কথা মেনে নেন, তাহলে পৃথিবীতে দ্বিতীয়বার কোনো বিকলাঙ্গ বাচ্চা জন্মাবে না। আমি নিশ্চিত করে বলতে পারি, আমি বলতে পারি এই ঘটনা ঔদ্ধত্যপূর্ণ, এটা পড়েছিল ওখানে। আচ্ছা, আমি এই কথা বলতে পারি, এটা এই বলার বক্তব্যের মধ্যে একটা ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে। অ্যাকচুয়ালি আমি সেটা বলতে চাই না। আমি বলতে চাই আমি যা কিছু করেছি এভরিথিং ইজ গড গিফটেড। কারণ আমি ওগুলো কোনো বইতে পাইনি, আমার কোনো গুরু আমাকে শেখায়নি, তো কেউ তো আমাকে দিয়েছে। সেজন যদি কেউ হয় তাহলে সেটা হলো সৃষ্টিগত স্বয়ং। যে পথ অবশ্য একদিন সৃষ্টিকর্তা আমাকে দেননি, আমার পথ চলা শুরু হয়েছিল 1980 সাল থেকে এই পিআরএস নিয়ে। পিটিএস তো তার অনেক পরে জেনেছি, শ্যামল অবশ্য গুড়িয়ে উল্টো বলেছিল। আমি 1980 সালের বিএসসি পড়ি, মানে ওটা ফাইনাল ইয়ার ছিল, তখন থেকে আমার এই হাইড্রোফোবিনাম নিয়ে, রেবিস ভাইরাস নিয়ে আমার চলার পথের শুরু। সে পরিণতি পেল 2019 সাল। কত বছর হলো? 80 সাল, ওদিকে হলো 20 বছর, এদিকে প্রায় 39 বছর। তো উপরওয়ালা কাউকে খাও, এটা রসগোল্লা খাও দেন, আমাকেও দেননি। আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। আমি তো আমার মায়ের বড় সন্তান, আমার বোনেরা অনেক ছিল। তো মা যখন প্রসবের নয় ছটফট করতেন, আমি আমার উপরওয়ালাকে ডাকতাম, তুমি আমাকে এমন ডাক্তার করো আমি যেন ইনস্ট্যান্ট, মানে সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ করতে পারি। তো ভগবান তো, তখন আমি কোন ক্লাসে পড়ি? আমি তখন 8-এ পড়ি আর 7-এ পড়ি। তো চেয়েছিলাম সেই চাওয়াটা বাস্তবায়িত হতে আমার সেই কষ্টের কথা আমি বলবো না, কিন্তু আমি বলতে পারি যদি আমার এই কষ্টটা সীমাহীন না হতো, তাহলে এই পৃথিবী থেকে এই যন্ত্রণা আমি বন্ধ করতে পারতাম না। একটা বাচ্চা যখন জন্মাবার পর মৃত্যুর জন্য সময় করে, সেই যন্ত্রণাকে রুখে দিতে পারে একজন, তার নাম হাইড্রোফোবিনাম। এই হাইড্রোফোবিনাম সম্পর্কে কয়েকদিন অ্যালোপ্যাথি ডাক্তারের উক্তি, প্রত্যেকটা হসপিটালে একটা হাইড্রোফোবিনাম 200-এর শিশি রাখা উচিত, তাহলে কোনো বাচ্চা জন্মে কষ্ট পাবে না।
তাহলে এই কষ্ট থেকে যদি আমাকে বের করে আনতে হয়, তাহলে আমাকে ওই রকম কষ্ট করতে হবে। আজও আমাকে ওই রকম কষ্ট করতে হয়। একটি ছেলে এখনো পৌঁছয়নি, এবার আসতে পারেনি, ও 30টা পঙ্গু বাচ্চা নিয়ে কাজ করেছে। 30টা পঙ্গু বাচ্চার জন্ম থেকে পঙ্গু হয়ে জন্মেছে, ও তাদেরকে হাঁটিয়ে দিয়েছে। আমাদের কাছে এত তথ্য আছে। আগামী দিন ঢাকায় আমি ইন্টারন্যাশনাল প্রেসকে মিট করব। এই তথ্য তোমরাও নাও, এই তথ্য পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দাও, যেন পৃথিবীতে আর কোনো পঙ্গু বাচ্চা না জন্মায়। তো ছেলেরা এদেশে ওদেশে, আমার দেশের ডাক্তারবাবুরা, আমার দেশের সিনিয়ররা জানবে তখন যখন পৃথিবীর অন্য প্রান্ত থেকে খবর আসবে। এদেশ হতভাগা দেশ, যখন আমেরিকা ইংল্যান্ড কাউকে অ্যাপ্রিসিয়েট করে তখন এরা বুঝতে পারে এদেশে কি আছে। তার আগে পর্যন্ত এরা বুঝতেই পারে না। কিন্তু এই যে কথা আমি বলবার জন্য এসেছি সেটা হলো, আমি সবটা একজন বলবো, আমি হাইড্রোমিয়াম নিয়ে এমন কথা বলবো না, কারণ এই বইটা আমি সব লিখে দিয়েছি। আমি গবেষণায় যেখানে পৌঁছেছি একদম ইনস অ্যান্ড আউট প্রত্যেকটি কথা আছে যা আমি জানি। আমি ওটা নিয়ে কিছু বলবো না। আমি আজকে বলবো কনস্টিটিউশন। যদি কারো কোনো প্রশ্ন আজকে রাতে পড়ার পর থাকে, কালকে কিন্তু আমি প্রোগ্রামটা শোনাবো, 2 দিনের প্রোগ্রাম আমি জানিয়ে তৈরি হয়েছি। 2 দিনের প্রোগ্রাম, তার মধ্যে সেই প্রোগ্রামটা আমি একটু পরে বলছি। তো আজকে ঘরে গিয়ে, আরে ওই ইয়েটা ওই আমার কাছে আছে বোধ হয়, কি বলে হ্যান্ডম্যান সাহেবের 149 নম্বর ফুটনোট, 149 নম্বর অ্যাফোরিজমের ফুটনোট 1। আমি এটা নিয়ে আগে বলবো, তবে তার আগে 2 দিনের প্রোগ্রামটা শুনিয়ে দিই। সেটা হচ্ছে কয়েকটা অ্যানাউন্সমেন্ট। যেটা ভুলে যাবো, হচ্ছে যারা রাতের খাবার এখানে খেতে চাও আগে থেকেই বলেই যাবে দুপুরের মধ্যে। আচ্ছা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা নয়। প্রথম অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এই ম্যাগাজিনটায় দেখবে পেজ খুলেই একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে। সেটা হলো এই অ্যাসোসিয়েশন থেকে যে ক্লাস হতো সিনিয়রদের এবং জুনিয়রদের, সিনিয়রদের ক্লাস এরপর থেকে আর হবে না, শুধু জুনিয়রদের ক্লাস হবে। জুনিয়রদের ক্লাস সম্পর্কে 4 নম্বর থেকে 9 নম্বর পেজে এর ক্যারিকুলাম দেওয়া আছে, সিলেবাস দেওয়া আছে। সেটা ক্লাস শুরু হয়েছে, ভর্তিও শুরু হয়েছে অনেক আগে থেকে। এই সিলেবাসটা হচ্ছে 3 বছরের, প্রতি 6টা সেমিস্টারে ভাগ করা হয়েছে। 6 মাস অন্তর পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় কে কীরকম কোয়ালিফাই করলো, সেই 6টা পরীক্ষার পরে তাকেই বলতে বলা হবে তুমি কি ডাক্তার হওয়ার উপযুক্ত। যদি উপযুক্ত না হও তাহলে আবার তোমাকে পড়তে হবে। আর যদি উপযুক্ত হও তাহলে তুমি হোমিওপ্যাথি জানো বলে সার্টিফিকেট পাবে। কিন্তু এই সার্টিফিকেটের গুরুত্ব সরকার কতটা দেবে আমি জানি না। কিন্তু কথা হচ্ছে, সরকার গুরুত্ব দেওয়ার আগে ডাক্তারবাবুকে বাঁচতে হবে, আর ডাক্তারবাবুর পরিবারকে বাঁচতে হবে। আর ডাক্তারবাবুর পরিবারকে বাঁচতে গেলে ডাক্তারবাবুকে ডাক্তারি জানতে হবে। সরকার স্বীকৃতি দিল সেটা পরের কথা। তো ফলে সিনিয়রদের ক্লাস আর হবে না। এই জন্য হবে না কি, আমি বুঝে গেছি সিনিয়ররা শিখে গেছে। তবে যদি কারো মনে হয় না শেখা হয়নি বা শেখা যায় না এভাবে, তাহলে তারা জুনিয়রদের সঙ্গে ক্লাস করতে পারবে। তার জন্য কিন্তু ফিস লাগবে, আর সেই ফিসের পরিমাণটা ক্লাসটা এখানেই হবে, সেবা কেন্দ্রেই হবে। মাসের ওই সেটা তৃতীয় রবিবারেই হবে। যেহেতু তৃতীয় রবিবার সিনিয়রদের ক্লাস বন্ধ হয়ে গেল, এই তৃতীয় রবিবারে জুনিয়রদের ক্লাস হবে। ফিসটা হলো 9,999 টাকা, 3 বছরের জন্য ফিস এককালীন দিতে হবে। যারা না পারবে 2বারে দেবে, খুব বেশি দেরি হলে 3বারে দেবে। কিন্তু এই হলো প্রথম কথা, প্রথম অ্যানাউন্সমেন্ট।
দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট, সেটা আমি বলে ফেলেছি যে একটু বলি, দেখো ক্লাস তো সব জায়গাতেই হয়, সব মেডিকেল কলেজেই হয়, কিন্তু এই ক্লাসের ভিত্তি আছে কি, তুমি যদি 6 মাসের পরে পরীক্ষা দিয়ে তুমি যদি কোয়ালিফাই করতে না পারো, মানে 50% নম্বর না পাও, তাহলে তোমাকে আবার এক্সট্রা ক্লাস করানো হবে, তোমাকে আবার এক্সট্রা ফিস দিয়ে আবার পরীক্ষা করতে হবে। তুমি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তোমাকে সেকেন্ড সেমিস্টারে যেতে দেওয়া হবে না। ফলে তোমাকে বাজিয়ে নেওয়া হবে তুমি ডাক্তার হবার উপযুক্ত কি না। পরবর্তী অ্যানাউন্সমেন্ট হলো পরবর্তী সেমিনার, মানে এখানে বছরে 2বার করে হতো, একটা মার্চে একটা সেপ্টেম্বর। এবার যেহেতু আমি আমার নিজস্ব একটা এটা তো অনুপ্রাণিত হয়েছি আমি ডক্টর কামাল সাহেবের থেকেই, আমি ইংলিশে আমার বইটা বের করব। বইটার নাম হবে হোমিওপ্যাথিক সায়েন্স ইউনিক জার্নি উইথ হোমিওপ্যাথিক সায়েন্স। সেখানে আমি আমার যে এবার যে এখানে কয়েকটা ইংলিশ লেখা আছে, একটা হচ্ছে পোস্ট ট্রমা সিনড্রোম, একটা আছে ডায়াবেটিস, ড্রসরা ফর ডায়াবেটিস, একটা আছে পোস্ট স্পেশাল চাইল্ড, এরকম করে যে ফিলোসফিগুলো আমার লেটেস্ট, যেমন ইম্পর্টেন্স অফ আর্লি লাইফ, ইম্পর্টেন্স অফ উইপিং ইন আর্লি লাইফ, ইম্পর্টেন্স অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ইন আর্লি লাইফ, এগুলো ইংলিশে করা হয়নি। এবার আমি ওগুলো ইংলিশে করে আমি বইটা বের করবো বলে সেপ্টেম্বরে সম্ভবত সেমিনারটা হবে না। আচ্ছা, যদি হয় তাহলে সবাইকে ইন্ডিভিজুয়ালি ফোন করে জানিয়ে দেওয়া হবে দেশ প্রদেশ। তবে যদি ঢাকায় এবার ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্স হয় তাহলে সেমিনারটা হবে। এই জন্য কি, এই বার্তা পৃথিবীর কোথায় কোথায় পৌঁছে কি কাজ হলো, এখনই ইংল্যান্ড এবং পাকিস্তানে কিছু কিছু কাজ শুরু হয়েছে আমার এই পথের উপরে। তো সেই পথটা যদি আরো ব্যাপকভাবে পাওয়া যায়, সারা পাওয়া যায় পৃথিবীতে, তাহলে আমরা আবার সেপ্টেম্বরে মিট করবো। আর যদি সেরকম সারা না এখনই না পাওয়া যায়, তাহলে আমি আমার বইটা ইংলিশ অনুবাদ নিয়ে সময় কাটাবো। আমি আবার মিট করব এই মার্চ মাসে, যে সবাইকে জানিয়ে দেওয়া হবে। আর যাদের নিজের দরকার আছে তারা জেনে নেবে ফোন করে। এরপর হলো এই সেমিনারের নতুনত্ব, প্রত্যেকের ফাইলে এই একটা পেপার আছে, এখানে লেখা আছে অ্যাফোরিজম, আরে বোর্ডটা চলে যাই বা অ্যাফোরিজম 149 ফুটনোট 1। আমার কিছু নিন্দুকেরা বলেন আমি অর্গানন ফেলে দিতে বলেছি, পড়া বলে ভালোই করেছেন, ওটা অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্স। আমি অর্গাননকে আঁকড়ে ধরেছি আর তারা বলছে আমি অর্গাননটাকে ফেলে দিতে বলেছি। যা হোক, নিন্দুক তো নিন্দাই করছে, আর নিন্দুক না থাকলে কখনো কোনো সৃষ্টি সাফল্য পেত না। আমি অনেক কিছু ভাবছি, আমি শুধু বলে দিলাম। যদি আমি অর্গাননকে ফেলে দিতেই চাইতাম তাহলে 149 অ্যাফোরিজমে ফুটনোট 1 কে খুঁজতাম না, কোনো দরকার ছিল না। স্যার কামাল সাহেবকে বলেছিলাম অ্যাফোরিজম 149 এর ফুটনোট সম্বন্ধে কিছু বলতে, স্যার ভুলে গেছেন। তো আমি আপনার মতামত কালকে শুনবো। আচ্ছা, অ্যাফোরিজম 149 এর ফুটনোট ইংরেজি প্লাস বাংলা, বাংলাটা নেওয়া হয়েছে হরিমোহন চৌধুরী থেকে, ইংরেজিটা তো হ্যানিম্যানের নিজস্ব, হ্যানিম্যান সাহেবের নিজস্ব, আর ডাজেন সাহেবের ট্রান্সলেশন। এখানে আমি শুধু বাংলাটাই বলি। গুরুত্বপূর্ণ কথাটা, প্রত্যেকটি রোগের জন্য সর্বাপেক্ষা উপযোগী হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করা শ্রমসাধ্য। তাই যদি হয় কথাটা, তাহলে নড়লে চললে আরাম, চুপ থাকলে বৃদ্ধি রাস্তা, এই কথাটা তুলে দেওয়া উচিত। এমন কি হতে পারে না, হয় না, ভুল, মানুষকে অন্ধকারে ফেলে দেওয়া। ইহাকে সহজসাধ্য করার জন্য চমৎকার গ্রন্থরাজি থাকা সত্ত্বেও ইহার জন্য মূল উৎস সমূহের আরো গবেষণা করা একান্ত দরকার। কথাটা আরেকবার বলি, এটা ইংরেজিটা ভালো, ডিমান্ড দ্য স্টাডি অফ দ্য অরিজিনাল সোর্সেস। তার মানে অরিজিনাল সোর্সেস মানে কি? মেডিসিন। হ্যানিম্যান সাহেব হাইড্রোফিন প্রুভ করেন, হ্যানিম্যান সাহেব অনেকগুলো ড্রাগই প্রুভ করেননি, কিন্তু তিনি যা করে গেছেন
সেটা কিন্তু পরবর্তী প্রজন্মকে পথ দেখিয়েছে আর এগিয়ে যেতে। 8,000-এর উপর ড্রাগ প্রবীণ হয়েছে, কিন্তু যেটা হয়নি সেটা হলো এই সভ্যতা, এই মানব সভ্যতা আজ যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে, মানে খাদের কিনারায় দাঁড়িয়ে। কিন্তু কেন বললাম খাদের কিনারায়? আজ যদি আমরা ভারত পাকিস্তানের কথাই ভাবি, যে কোনো মুহূর্তে যে কেউ একজন যদি পারমাণবিক বোমা ফেলে আসে, তাহলে এই ভারত বাংলাদেশের আশেপাশে যত প্রতিবেশী রাষ্ট্র আছে এবং আরো দূর দিয়ে কয়েকশো বছরে আর কোনো প্রাণী জন্মাবে না। মানুষ দূরস্থ, কয়েকশো বছরও কোনো প্রাণী আর জন্মাবে না। শুধু ভারত পাকিস্তান নয়, একে ঘিরে আছে যত আশেপাশের দেশ, সঙ্গে চীনও পড়ে, বাংলাদেশ তো পড়েই। বরং আমরা আগে বলবো, বাংলাদেশ একটু পরে বলবে, আরো জটপট করতে হবে। তো কয়েকশো বছরে আর পৃথিবীতে মানুষ তো কোনো প্রাণী জন্মাবে না। তাহলে আমরা সেই কিনারে দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছি না, আমাদের নৈতিক অধঃপতন যেখানে দাঁড়িয়ে, যে এই রেশারেশি, পলিটিক্যাল এই রেশারেশির মধ্যে পড়েছে সাধারণ মানুষ, শান্তিকামী মানুষ। এই শান্তিকামী মানুষরা